ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাস আমরা শুরু করছি অল্টারনেটিং কারেন্ট বা যাকে তোমরা এসি বলে থাকো। তো দেখো, আমরা ক্লাস 10 থেকে ডিসি কারেন্ট ব্যাপারটা পড়ে এসেছি। ডিসি কারেন্ট মানে কি থাকতো না, যেখানে একটা রেজিস্ট্যান্স বা যে কোনো একটা ওয়্যারকে আমরা একটা ব্যাটারির সঙ্গে কানেকশন করতাম এবং সেখান থেকে আমরা ডিসি কারেন্ট পেতাম। ডিসি নামটা থেকেই বুঝতে পারছো ছিল ডাইরেক্ট কারেন্ট, মানে সেই কারেন্টের কোনো অল্টারনেশন ছিল না এবং সার্কিটের মধ্যে থেকে যখন আমরা কারেন্টের ভ্যালু বার করতাম তার একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল। হতে পারে সেটা 5 অ্যাম্পিয়ার বা হতে পারে 10 অ্যাম্পিয়ার। এই কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকতো যতক্ষণ ধরে সার্কিটটা অন থাকতো, ওই একই পরিমাণ কারেন্ট সার্কিটের মধ্যে চলতো। তো এখানে আমরা শুরু করছি আজকে যেটা, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। নাম শুনেই যেটা বুঝতে পারছো যে কারেন্টটা তার মানে কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে অল্টারনেট ভাবে চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জ হবে আমরা এই ব্যাপারটা যখন শুরু করছি পড়ার মধ্যে দিয়ে বুঝতে পারবো যে কি করে অল্টারনেট কারেন্ট চেঞ্জ হয় এবং বিষয়টা কি রকম। তো আমরা জাস্ট আগের চ্যাপ্টার যেটা পড়েছি সেটা ছিল যে ইন্ডাকশন বা আবেশ, বাংলায় যেটাকে বলে আর কি, তড়িৎ চুম্বকীয় আবেশ। তো আবেশে তোমরা দেখেছো যে ম্যাগনেটিক ফ্লাক্স যখন সময়ের সঙ্গে চেঞ্জ হয়, টাইমের সঙ্গে যখন ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয়, তখন যে কোনো একটা সার্কিট বা কয়েলের মধ্যে ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, যাকে আমরা বলছি আবিষ্ট প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক বল। তো যখনই কোনো একটা সার্কিটের সঙ্গে লিঙ্কড ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ইএমএফ তৈরি হবে, তাই তো? তো সেই বিষয়টাকে আমরা কি করে কোনো একটা সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করতে পারি, সেইটার মাধ্যমে আমরা দেখাবো যে কি করে আমরা এসি কারেন্ট তৈরি করতে পারি। তো তড়িৎ চুম্বকীয় চ্যাপ্টার, তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার যখন আমরা পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, সেখানে আমরা দেখিয়েছিলাম কি যে একটা কয়েল ধরো দেওয়া রয়েছে আমাদের, একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল, এবং সেই কয়েলের মধ্যে দিয়ে একটা আই কারেন্টকে আমরা ফ্লো করাচ্ছিলাম এবং এই কয়েলটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এক্সপোজড ছিল। ধরো এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া রয়েছে এবং আমরা এখানে যদি একটা কারেন্ট ফ্লো করিয়ে থাকি, আমরা ধরো এখানে একটা কারেন্ট আই ফ্লো করাচ্ছিলাম এবং তার ফলে দেখতে পাচ্ছিলাম কি যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই কয়েলটার উপরে একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, যার জন্যে কয়েলের এই দুটো বাহুতে একটা টর্ক কাজ করছিল, যার ফলে কি হবে না, এই টর্কের ফলে একটা ঘূর্ণন গতির সৃষ্টি হচ্ছিল এই কয়েলটার মধ্যে। তো এই এসি কারেন্ট যখন আমরা পড়বো তখন দেখা যাবে যেটা, যে আমরা এখানে প্রথমে কারেন্ট দিচ্ছি না। কারেন্ট দিচ্ছি না মানে এই লুপটার সঙ্গে কোনো রকম ব্যাটারির কোনো কানেকশন নেই, এইটা ভেবে নিতে হবে যে সিম্পল একটা লুপ রয়েছে, কোনো কারেন্ট যাচ্ছে না, তার উপর দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাঠিয়েছি। এবারে কি করব, আমরা যান্ত্রিকভাবে মেকানিক্যালি এই লুপটার মধ্যে একটা ঘূর্ণন তৈরি করব। মানে মনে করো কেউ একটা হাতে করে লুপটাকে ঘোরাচ্ছে বা কোনো মেশিনের সাহায্যে লুপটাকে ঘোরাচ্ছে। তো কিভাবে লুপটাকে ঘোরানো হবে না, মনে করে যাক যে এটা একটা অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে একটা কিছু ওমেগা কৌণিক ধরো বেগ এই নিয়ে আমরা লুপটাকে ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবে খুশি আমরা লুপটাকে ঘোরাচ্ছি। তো ঘোরালে কি হবে, লুপটার যে এরিয়া, সেই এরিয়াটা ডিফারেন্ট ভাবে ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করতে শুরু করবে। তো যেরকম ভাবে ছবিটা আঁকা রয়েছে, কিভাবে রয়েছে, একদম এরম ভাবে বোর্ডের পেনের সঙ্গে এরম ভাবে এই কয়েলটা রয়েছে, তার উপর দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, এরম ভাবে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। তো তাহলে এই ডাস্টারের ধরো এই যে সরু পার্টটা, ছোট পার্টটা যেটা, ম্যাগনেটিক ফিল্ডটা প্রথমে তাহলে এর মধ্য দিয়ে পাস করবে, এরম ভাবে যাবে। এবারে আমি যদি এই ডাস্টারটাকে, বা ধরো এটা কয়েল যদি ভেবে নাও, এটা কয়েল একটা, তো কয়েলটাকে যদি আমি চেঞ্জ করে এরম ডাইরেকশন দিই, তো তখন ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে পাস করবে। আগে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড পাস করছিল, এখন ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে পাস করবে। তো সেক্ষেত্রে এরিয়ার একটা চেঞ্জ হলো। প্রথমে যে এরিয়াটাকে কাট করছিল সেটা হচ্ছে এইটুকু এরিয়াকে কাট করছিল, এখন যে এরিয়াকে কাট করবে সেই এরিয়াটা অনেক বড় হয়ে গেছে। এবং এইভাবে যদি আমি জিনিসটাকে এরকমভাবে ঘোরাতে থাকি, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে। এরকম অবস্থায় ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এরকম অ্যাঙ্গেলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি হবে। তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য দেখতে পাবো যেটা, যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে পরিমাণ সেটা সময়ের সঙ্গে পাল্টাবে, যেহেতু আমি একটা কনস্ট্যান্ট ওমেগা স্পিড নিয়ে, ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে আমি এই কয়েলটাকে ঘোরাচ্ছি, যেন একটা কিছু বিষয় হবে। তো
আমরা যেরকম জানি যে ইএমএফ ইকুয়াল যেটা হয় মাইনাস ডি ফাই ডিটি, আমরা ফ্যারাডেস লস থেকে শিখলাম এই জিনিসটা। তো চেঞ্জ ইন ফ্লাক্স হলে আমরা জানি যে একটা ইএমএফ তৈরি হয়। তো তাহলে যেটা হবে যে এই ম্যাগনেটিক ফ্লাক্স যেহেতু এই কয়েলটার মধ্য দিয়ে পাস করছে, তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ করে এই কয়েলটার মধ্যে দিয়ে, তাহলে কি হবে, এই কয়েলের মধ্যে একটা কারেন্ট ইনডিউসড হবে। তো আমরা মনে করছি যে এই কারেন্টটা একটা আই কারেন্ট এর মধ্যে ইনডিউসড হলো, একটা আই কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করবে। এই কারেন্টের ভ্যালু কি করে বার করা যায়, আমরা দেখো এখান থেকে ইএমএফ বার করেছি, তাহলে এই কয়েলের রেজিস্ট্যান্স দিয়ে যদি আমরা ইএমএফ কে ভাগ করি তাহলে আমরা কারেন্ট পেয়ে যাব। ইএমএফ বাই রেজিস্ট্যান্স মানে আমরা জানি কারেন্ট হয়, তো সেইভাবে কিন্তু আমরা কারেন্টের ভ্যালুটা বার করতে পারবো। তো ভালো কথা, তো এখানে ফাই এর ভ্যালু কত হবে, তো দেখো ডিডিটি অফ ফাই মানে আমরা কি জানি, বি ডট এরিয়া, এভাবেও লিখতে পারো বা লিখতে পারো মাইনাস ডিডিটি অফ বি এ কস অফ থিটা। ম্যাগনেটিক ফিল্ডটা এরিয়ার সঙ্গে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেইটা হয় কস থিটা। এবার দেখো এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু থিটাটা কনস্ট্যান্ট নয়, তার কারণ কি, এই যে এরিয়াটা তো বারবার টাইমের সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পাল্টাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই থিটা যে পার্টটা সেটা কিন্তু কনস্ট্যান্ট নয়, টাইমের সঙ্গে থিটা বদলে যাবে। তো থিটা কিভাবে বদলাবে, আমরা জানি দেখো যে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা যেটা, সেটা ইকুয়াল আমরা লিখতে পারি থিটা বাই টি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাকে আমরা অ্যাঙ্গুলার স্পিড বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা তাহলে লিখতেই পারি থিটা ইকুয়াল ওমেগা টি। তাহলে থিটা হচ্ছে আমার এখানে একটা টাইমের ফাংশন, সেটা ইকুয়াল আমরা কত পেলাম, ওমেগা টি। তাহলে এই থিটাটাকে আমরা কিন্তু ওমেগা টি দিয়ে রিপ্লেস করতে পারবো। কেন করলাম আশা করি বুঝলে। থিটা যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে কিন্তু রিপ্লেস করার দরকার পড়তো না, টাইমের সঙ্গে থিটাটা বদলে যাচ্ছে, সেই কারণে আমরা করছি কি, থিটার জায়গায় তাকে ওমেগা টি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। কারণ এই কয়েলটা একটা ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরছে, যার ওমেগাটা কনস্ট্যান্ট, বাট টাইমের সঙ্গে যেহেতু চেঞ্জ হচ্ছে সেই টাইমটা কিন্তু এখানে ভ্যারিয়েবল। তো সেই জন্য আমরা করছি কি, থিটার জায়গায় ওমেগা টি দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে ইএমএফ এর যে ভ্যালুটা আমরা পেলাম সেটা হচ্ছে কি মাইনাস ডিডিটি অফ বি এ কস ওমেগা টি, এরকম কিছু একটা পেলাম। এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি পাবে, ইএমএফ এর ভ্যালু কত পাবে, তো ডেরিভেটিভ করলে দেখো কি আসবে, কস এর ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস সাইন হয়, তাহলে একটা মাইনাস বেরোলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, এখান থেকে তো বি এ অলরেডি কনস্ট্যান্ট ছিলই, ওমেগা টির ডেরিভেটিভ করলে একটা ওমেগা বাইরে আসে এবং হয়ে যাচ্ছে সাইন অফ ওমেগা টি। তো তাহলে দেখা যাচ্ছে যেটা, যে এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা অন করেছিলাম এবং তার ফলে কি করেছিলাম, তারপরে আমরা এই যে লুপটা ছিল লুপটাকে একটা অ্যাঙ্গুলার স্পিড দিয়েছিলাম যার জন্যও ঘুরছিল, তার ফলে ফ্যারাডেস ল অনুযায়ী এর মধ্যে একটা ইএমএফ জেনারেট করলো। ইএমএফ এর ভ্যালু কত পেলাম, বি এ ওমেগা সাইন ওমেগা টি, এরকম একটা ভ্যালু কিছু পেলাম আমরা। তো এখান থেকে আমরা বলতে পারি যেটা, যে এই বি এ ওমেগা যেটা, সেটাকে আমরা ই নট এরকম একটা সাইন দিয়ে লিখতে পারি। তাহলে ইএমএফ ইকুয়াল আমরা পাচ্ছি কি, ই নট সাইন ওমেগা টি, এবং এই ই নটটাকে আমরা বলছি ইএমএফ এর পিক ভ্যালু। তো দেখো এখানে যে ইএমএফটা এলো সেটা কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালু আসেনি, তার একটা ফ্লাকচুয়েটিং ভ্যালু এসছে, কারণ এই ইএমএফটা সাইন ওমেগা টির উপরে ডিপেন্ড করছে। তো তাহলে আমরা যদি এই ইএমএফটাকে টাইমের রেসপেক্টে একটা গ্রাফ বানাই তাহলে কেমন ইএমএফ পাবো সেটা চট করে একটু দেখে নেবো। এই জায়গাটা মুছে দিলাম। আচ্ছা, এটা তো ম্যাগনেটিক ফিল্ড ছিল বি। দেখো এখানে আমরা একটা গ্রাফ ড্র করছি যেখানে দেখানো হচ্ছে যে ইএমএফ ভার্সেস টাইম, এরকম একটা গ্রাফ ড্র হচ্ছে। তো সেখানে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ইএমএফটা সাইনের উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা এরকম একটা গ্রাফ টানতে পারি, আর এটা সাইনোসয়েডাল কার্ভ দেখানো হলো। সাইন গ্রাফ যেমন হয় তোমরা নিশ্চয়ই জানো সাইনের গ্রাফ কেমন হয়। সাইন যেমন 0-তে 0, 90-তে 1, 180-তে 0, 270-তে -1, 360-তে গিয়ে আবার 0 হয়। তো সেরকম সাইনের মতো একটা গ্রাফ আমরা আঁকলাম। তো এই গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, এই জায়গাটা আমরা পাচ্ছি ই নট, আর নেগেটিভ ভাবো আমরা একটা মাইনাস ই নট পাচ্ছি। তো তাহলে ইএমএফটা দেখা যাচ্ছে যে প্লাস ই নট থেকে মাইনাস ই নটের মধ্যে ভ্যারি করবে, এবং বিভিন্ন টাইমে কখনো ই নট ম্যাক্সিমাম হবে, কখনো ই নট মিনিমাম হবে, কখনো ই নট নেগেটিভ হয়ে যাবে, এরকম ভাবে বিষয়টা চলবে।
এবং সেই অনুযায়ী তাহলে কারেন্টও তৈরি হবে। আমরা যেহেতু জানি যে কারেন্ট তাহলে কত হওয়া উচিত, তাহলে এই সার্কিটটা বা এই লুপটার মধ্যে যে কারেন্টটা গ্রো করছে সেটা কত, ই নট বাই রেজিস্ট্যান্স, এই কয়েলের রেজিস্ট্যান্স যেটা সেটাই হচ্ছে আমার কারেন্টের ভ্যালু। তাহলে সেটা নিশ্চয়ই হওয়া উচিত ই নট বাই আর সাইন ওমেগা টি, বা যাকে আমরা ধরো আই ইকুয়াল বলতেই পারি আই নট সাইন ওমেগা টি। আই নট মানে হচ্ছে ই নট বাই আর, এই জিনিসটা। তো একইভাবে তাহলে আমরা কিন্তু আই ভার্সেস টি গ্রাফটা আনলেও ওই একই রকমই গ্রাফ আসতো, খালি এই ই নটের জায়গায় ম্যাক্স ভ্যালুটা আসতো কত, পিক ভ্যালু আসতো কত, ই নট বাই আর, যেখানে আই নটটাকে আমরা পিক ভ্যালু বলছি। পিক ভ্যালু মানে এই জায়গাটা, যে কতটা অ্যাম্পলিটিউড রয়েছে এই গ্রাফটার, অ্যাম্পলিটিউডটা কত, কত বিস্তার, ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে গ্রাফে। তো তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো, দেখা যাচ্ছে যেটা, যে এখানে যে ভোল্টেজটা তৈরি হলো, বেসিক্যালি তো ইএমএফ মানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, তো সেই ভোল্টেজটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ। তার মানে কেমন, যদি আমরা এটাকে ডিসির রেসপেক্টে বিচার করি, যে একটা সার্কিটে আমরা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াতো। মনে করা যাক যে আমার কাছে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই একটা রেজিস্ট্যান্স যার মধ্যে আমরা একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এর একটা ডিসি ভোল্টেজ ধরো অ্যাপ্লাই করেছি। তো যখন 0 থেকে আমরা t/2 এই টাইম অবধি যাচ্ছি, জাস্ট হাফ পিরিয়ড যাচ্ছি, 0 থেকে t হচ্ছে পুরো সময়টা, হাফ সময় বলছে ইএমএফটা থাকবে পজিটিভ, যদিও কনস্ট্যান্ট পজিটিভ নয়, পজিটিভ, কিন্তু তার t/2 এরও হাফ অংশ জুড়ে ইএমএফটা বেড়েছে এবং বাকি অংশ জুড়ে ইএমএফটা কমেছে, কিন্তু সেটা পজিটিভই আছে, মানে পোলারিটি চেঞ্জ হয়ে যায়নি, এই দিকটা প্লাস এদিকটা মাইনাস এরকমই আছে, কিন্তু ইএমএফ এর ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়েছে, কখনো বেড়েছে কখনো কমেছে, এরকম জিনিসটা ঘটেছে। এটা 0 থেকে t/2 টাইম অবধি। এবং পরের যে t/2 থেকে t অবধি যে সময়টা, সে সময় দেখা যাচ্ছে যে এর পোলারিটি উল্টে যাচ্ছে, মানে এই জায়গাটা নেগেটিভ হচ্ছে, এদিকটা পজিটিভ হয়ে যাচ্ছে, মানে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাচ্ছে বাকি সময়টুকু t/2 থেকে t সময় অবধি। তো তাহলে প্রথম দিকে তাহলে কারেন্টটা যেমন হওয়া উচিত, প্রথম দিকে কি ব্যাটারিটা ছিল পজিটিভ, এটা ছিল নেগেটিভ, এই ছিল প্রথম দিকে, এটা প্লাস এটা মাইনাস ছিল, তাহলে কারেন্টটা কোন দিকে যাবে, ব্যাটারির বড় থেকে আরম্ভ করে এদিকে আসবে। সো প্রথম দিকে তাহলে আমরা একটা ক্লকওয়াইজ কারেন্ট পাচ্ছি প্রথম হাফটা জুড়ে, এবং পরের হাফ জুড়ে আমরা কি পাবো, পরের হাফ জুড়ে আমরা উল্টো দিকে কারেন্ট পাবো, কারণ হয়ে গেছে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, এরকম কিছু হয়ে যাচ্ছে, তাহলে পরের হাফ জুড়ে আমরা উল্টো কারেন্ট পাবো। তো এক্ষেত্রেও তাই ঘটবে, তাহলে প্রথম দিকে যদি আমরা একটা ক্লকওয়াইজ কারেন্ট পাই, তাহলে পরের হাফ জুড়ে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাবো, এবং সেটা পুরোটাই ঘটবে কেন নাকি না আমাদের এই সাইন ওমেগা টি, এই যে ভ্যালুটা রয়েছে তার উপর ভিত্তি করে, যে কখন আমরা ক্লকওয়াইজ কারেন্ট পাবো কখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাবো। তো এটাই হচ্ছে বেসিক আমাদের এসি কারেন্ট তৈরি হওয়ার মূল নীতি, যে আমরা এই গ্রাফ ওয়াইজ পুরোটা দেখব। বেশ, তো এখান থেকে দেখো আর কি কি আমরা জানতে পারছি, সেটা হচ্ছে আমাদের যদি এবার প্রশ্ন করে যে কোন একটা সার্কিটে এসি কারেন্টের ভ্যালু কত, যেরকম আমাদের ডিসি কারেন্টের সময় জিজ্ঞেস করতো যে কোন একটা ডিসি সার্কিটে ডিসি কারেন্টের ভ্যালু কত বলো, কি থাকতো, একটা ভোল্টেজ দেওয়া থাকতো, একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকতো, প্রশ্ন করতো যে মানে আই কত। তো আমরা কি করতাম, আমরা ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করে বলতাম যে ডাইরেক্ট কারেন্টটা হচ্ছে এত অ্যাম্পিয়ার, সামথিং একটা 2 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার এরকম বলে দিতাম। তো এখানে প্রবলেমটা কি, এখানে কোনো কনস্ট্যান্ট ভোল্টেজই নেই, এখানে ভোল্টেজটা একটা টাইমের সঙ্গে ভ্যারিয়েবল ভোল্টেজ, যে প্রথম দিকে ধরো ভোল্টেজটা 0, একদম যখন সার্কিটটা শুরু করলাম ভোল্টেজ বাড়লো, তারপর কমলো, তারপর নেগেটিভ হলো, সেরকমভাবে চেঞ্জ হচ্ছে ভোল্টেজটা। তো তাহলে আমি কি করে বলতে পারি যে কোনো একটা টাইমে কারেন্টটা কত, সেটা বলাটা ভীষণ ডিফিকাল্ট। কেননা ধরো আমায় জিজ্ঞেস করলো যখন, যে তোমায় প্রশ্ন করলো যে সময় ধরো সার্কিটটা অন করেছে, করে 2 সেকেন্ড পরে জিজ্ঞেস করলো যে এখন কারেন্টটা কত বলো, তো 2 সেকেন্ড পরে যখন প্রশ্নটা করা হয়েছে তখন হয়তো কারেন্টটা তার পিক ভ্যালুতে ছিল, কিন্তু আমার উত্তর দিতে দিতে কারেন্টটা হয়তো 0 হয়ে গেছে, বা হয়তো কারেন্টটা আমার নেগেটিভে নেমে গেছে, এমনটাও হতে পারে। তো তাহলে আমি কি করে সঠিক উত্তর দিতে পারবো যে কোনো একটা সার্কিটে যে কোনো টাইমে কারেন্ট কত, কারণ আমাকে তো মেজার করতে হবে কারেন্ট, এখন একটা মিটার দিয়ে কারেন্টকে মেজারমেন্ট করতে হবে যে কারেন্ট কত বা ভোল্টেজ কত সার্কিটে। তো আমরা নিশ্চয়ই জানি বা তোমরা পড়েছো নিশ্চয়ই যে যখন আমাদের মানে বাড়িতে যে মেন লাইনটা আসে তার ভোল্টেজ কত, 220 ভোল্ট, এটা তোমরা সবাই জানো যে বাড়িতে আমাদের মেন লাইনে যেটা ভোল্টেজ আছে 220 ভোল্ট ভোল্টেজ। তো সেই ভোল্টেজটা যেহেতু এসি ভোল্টেজ, তার নেচারটাও এরকম, এরকম একটা এসি সাইনোসয়েডাল গ্রাফ মতো হয়েছে।
তো তাহলে আমরা এই 220 ভোল্ট এই ব্যাপারটা বললাম কি করে, এটা অ্যাকচুয়ালি কোন ভোল্টেজ? তাহলে এটা কি পিক ভোল্টেজ, নাকি এটা একটা মানে যে কোনো একটা অ্যাভারেজ করে আমরা বলে দিয়েছি? এটা কি করে বললাম যে 220 ভোল্ট ভোল্টেজ? তো সেইটা নিয়ে আমাদের ভাবতে হবে যে কি করে কোনো একটা এসি ভোল্টেজকে ডাইরেক্টলি আমরা বলতে পারি বা ক্যালকুলেট করতে পারি। কারণ আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনই করতে হবে, আমাদের যে এসি ভোল্টেজ দেওয়া থাকবে তার ক্যালকুলেট করে বলতে হবে যে ভোল্টেজটা কত, কারণ ভোল্টেজটা টাইমের রেসপেক্টে ভ্যারিয়েবল হবে, সময়ের সঙ্গে সঙ্গে ভোল্টেজটা চেঞ্জ করতে থাকবে। তো সেইভাবে আমরা দেখবো যে কি করে আমরা এসি ভোল্টেজের মেজারমেন্ট করতে পারি, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট দুটোই কি করে আমরা সেটার মেজারমেন্ট করতে পারি সেটাতে আসছি। তো যেটা হয় বেসিক্যালি যে এই ধরো আমাদের গ্রাফটা রয়েছে, একবার গ্রাফটা আঁকছি। এরকম ধরো একটা গ্রাফ রয়েছে যার একটা পজিটিভ হাফ রয়েছে, যার একটা নেগেটিভ গ্রাফ রয়েছে। এটা ইএমএফ ভার্সেস টি হিসেবেও আমরা ভাবতে পারি, বা এটাকে আমরা কারেন্ট ভার্সেস টি হিসেবেও ভাবতে পারি। পুরোটাই এসি হিসেবে আমরা দেখছি। এটা হলে ফর্মুলা হচ্ছে ইকুয়াল ই নট সাইন ওমেগা টি, আর এটা হলে আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। ব্যাপারটা একই। তো আমাদের কোশ্চেন করছে যে কোনো একটা টাইমে এটার ভ্যালু বলো, যে কত ভোল্টেজ আমার সার্কিটে ফ্লো মানে রয়েছে বা কত কারেন্ট আমার সার্কিটে ফ্লো করছে কোনো একটা নির্দিষ্ট টাইমে। তো দুটো কাজ করা যায়, একটা হচ্ছে যে এর অ্যাভারেজ ভ্যালু বলা যায়, আর বলা যায় কি এটার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলা যায়, যাকে আমরা বলি তাৎক্ষণিক মান। তো এই দুটো জিনিসই আমাদের এই চ্যাপ্টারটায় রয়েছে, এসি চ্যাপ্টারে। দুভাবেই আমরা কাজ করব, হয় আমরা অ্যাভারেজ করব অথবা এর তাৎক্ষণিক মান বার করে আমরা দেখাবো। তো প্রথম সমস্যা যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এটার অ্যাভারেজ করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তার কারণ কি দেখো, এর হাফ অংশ জুড়ে রয়েছে পজিটিভ অংশ, পজিটিভ ভোল্টেজ বা পজিটিভ কারেন্ট, আর হাফ অংশ জুড়ে রয়েছে নেগেটিভ ভোল্টেজ বা নেগেটিভ কারেন্ট। যদি তুমি এটাকে অ্যাভারেজ করতে যাও, অ্যাভারেজ করতে গেলে কি করতে হয়, দুটো পার্টকে আমাদের অ্যাড করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো দুটো পার্টকে যদি আমরা অ্যাড করি, দেখো একদিক রয়েছে প্লাস একদিক রয়েছে মাইনাস, তো প্রথমেই 0 হয়ে যাবে। তো সেই জন্য এটার অ্যাভারেজ করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, এটার অ্যাভারেজ করা যায় না যার জন্য। এবং এই প্রবলেমটা আমরা ফেস করেছিলাম যখন আমরা ক্লাস 11-এ পড়তাম, এবং আমরা দেখেছিলাম যে আমাদের গ্যাসের অণুর বেগ নিয়ে আমাদের আলোচনা করতে হয়েছিল। সেখানেও দেখতাম যে গ্যাসের অণুর বেগগুলো এমন চারিদিকে ভেক্টর অনুযায়ী বেগগুলো থাকে যে পজিটিভ নেগেটিভ হয়ে গিয়ে আলটিমেট সমস্ত বেগগুলো ক্যান্সেল হয়ে যায়, যার জন্য আমরা কিন্তু অ্যাভারেজ করতে পারতাম না। তো সেই কারণে আমরা ওখানে করেছিলাম কি, আমরা আরএমএস বেগের হেল্প নিয়েছিলাম, রুট মিন স্কোয়ার বেগ যাকে বলে। তো এখানেও আমরা করব যেটা, যে এসি ভোল্টেজ বা এসি কারেন্টের মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আরএমএস ভোল্টেজের হেল্প নেব, নিয়ে আরএমএস পদ্ধতিতে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু বার করব। তো আরএমএস এর নিয়মটা কি, রুট মিন স্কোয়ার। তাহলে আমরা যদি ইএমএফ এর জন্য ব্যাপারটাকে দেখি, তো সেখানে ই আরএমএস সেই ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে কি করা হয়, ইএমএফ এর স্কোয়ার নেওয়া হবে, নিয়ে তার অ্যাভারেজ নেওয়া হবে, নিয়ে তারপরে তার রুট করে দেওয়া হবে। তো রুট মিন স্কোয়ার, প্রথমে রুট তারপরে মিন স্কোয়ার, উল্টো দিক থেকে আসছি। এবং আমাদের ফার্স্ট যেটা করতে হয়, প্রথমে স্কোয়ার করে অ্যাভারেজ করে রুট নিতে হয়, এটাই নিয়ম। এবং কারেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, যদি আমরা এখান থেকে আইআরএমএস লিখি তাহলেও আমাদের আই এ স্কোয়ার করবো, অ্যাভারেজ করবো, করে রুট করবো। তো এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, যে যদি আমরা প্রথমে আই এর অ্যাভারেজ করতাম, তারপরে স্কোয়ার করতাম, তারপরে রুট করতাম, তো ব্যাপারটা কিন্তু একই রকম দেখতে লাগছে, রুট মিন স্কোয়ারই তো হলো। কিন্তু প্রবলেম কি হতো যদি এটা করতাম, প্রথমেই যদি আমরা আই অ্যাভারেজ করতে যেতাম বা ই অ্যাভারেজ করতে যেতাম, তাহলে কি প্রবলেম ঘটতো, অ্যাভারেজ করতে গেলে ফার্স্টেই কিন্তু জিনিসটা 0 হয়ে যেত। তো যার জন্য আমরা প্রথমে কিন্তু অ্যাভারেজ করছি না, প্রথমে আমরা স্কোয়ার করে নেবো। তো স্কোয়ার করলে কি সুবিধা হবে দেখো, এই প্লাসের তুমি যখন স্কোয়ার করবে একটা ভোল্টেজ বা কারেন্ট যাই হোক না কেন, তার যখন তুমি স্কোয়ার করবে তখন জিনিসটা কেমন দাঁড়াবে, তখন তার স্কোয়ার পার্ট এরকম একটা বড় কিছু হয়ে যাবে। আচ্ছা, আর যখন এখানে নেগেটিভ ভ্যালুটা রয়েছে, নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে কি হবে দেখো, নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে যখন তুমি স্কোয়ার করবে তো সেটা পজিটিভ হয়ে যাবে। তো পজিটিভের স্কোয়ার হবে, আলটিমেটলি এই জিনিসটাও এরকম টাইপের কিছু একটা হয়ে যাবে পজিটিভ স্কোয়ার করলে। তো তারপরে আমরা কি করছি, তারপরে জিনিসটার আমরা অ্যাভারেজ নিচ্ছি।
সো এই জিনিসটা কিন্তু রং প্রসেস, এটা আমরা করছি না, আমরা করছি এই জিনিসটা, যেখানে প্রথমে স্কোয়ার করলাম, দেন অ্যাভারেজ করলাম, এবার অ্যাকচুয়াল ভ্যালুটা আনার জন্য আমরা করছি কি রুট করে নিচ্ছি, নিয়ে আই স্কোয়ার অ্যাভারেজের রুট করে আমরা এখান থেকে IRMS এর ভ্যালু বার করব। হলো? তো দেখো কিভাবে আমরা তাহলে IRMS বা ERMS করছি, দুটোই একই রকম টেকনিকে, দুটো ফর্মুলাই আমরা করতে পারবো। তো যে কোনো একটা দেখাচ্ছি, আমি IRMSটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ওই আই এর জায়গায় ই লিখেও করতে পারো, একই রকম ব্যাপারটা চলবে আর কি। তো আমি দেখাচ্ছি এখানে কি করে আমরা IRMS এর ভ্যালু বার করি। তো তার জন্য যেটা করতে হবে, প্রথমেই বললাম কি আমরা করব কি আই স্কোয়ারের অ্যাভারেজ, তারপরে আমরা রুট করব IRMS আনার জন্য। তো আই স্কোয়ার অ্যাভারেজ কত হবে, দেখো আমাদের রুলটা কি, 1 বাই ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি মিনস টাইম পিরিয়ড অফ দিস সাইকেল। এখানে একটা ফুল সাইকেল দেখানো হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 0 থেকে ক্যাপিটাল টি টাইম অবধি এই সাইকেলটা চলেছে। ইন্টিগ্রেশন করছি 0 টু টি আই স্কোয়ার ডিটি, এটা মানেই কিন্তু আই স্কোয়ারের অ্যাভারেজ নেওয়া। কারণ আই স্কোয়ারটাকে আমরা ফার্স্টে কি করলাম, আমরা প্রথমে যোগ করলাম, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তো আমরা তো ভাবে ডিসক্রিট ভাবে প্লাস সাইন দিয়ে বা সামেশন সাইন দিয়ে যোগ করতে পারি না, কন্টিনিউয়াস সাম করার জন্য আমাদের কিন্তু ইন্টিগ্রেশন নিতে হয়। তো 0 থেকে ক্যাপিটাল টি এই টাইমটা অবধি আমরা ইন্টিগ্রেশন করে জিনিসটাকে যোগ করলাম ফার্স্টে, স্কোয়ারটাকে অবশ্যই আই স্কোয়ারের যোগ করছি, আই কে নয়, এটা খেয়াল রাখবে, আই স্কোয়ারের যোগ করছি। তারপর সেটাকে আমরা ফুল টাইম পিরিয়ডটা দিয়ে ভাগ করলাম, মানে এটাকে অ্যাভারেজ করা হলো এবারে। বেশ, তো আমাদের আইটা কত ছিল, আইটা ফার্স্টে লেখা আছে, দেখো আই লেখা রয়েছে আই নট সাইন ওমেগা টি, এটা হচ্ছে আই এর ভ্যালু। তো তা স্কোয়ার করব, করে ডিটির রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা করব। তো চলো দেখে নি কি করব, 1 বাই টি ইন্টিগ্রেশন 0 টু টি আই স্কোয়ার মিনস তাহলে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে আমার, একদম পরিষ্কার জিনিস। তো এটাকে ইন্টিগ্রেশন তাহলে কিভাবে করব, এই জায়গাটা মুছে দিচ্ছি, এখানটা কিছু একটা দেখার নেই। তো দেখো এই সাইন স্কোয়ার ওমেগাটির ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের যেটা করতে হবে, তোমরা নিশ্চয়ই শিখেছো যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কস 2 থিটা। এটা নিশ্চয়ই আমাদের ম্যাথামেটিক্সে পড়ানো হয়েছে। তো আমরা তাহলে করব কি, এই 2 সাইন স্কোয়ার থিটা এটাকে লেখা যায় কি 1 মাইনাস কস 2 থিটা। তো এখানে কি রয়েছে, সাইন স্কোয়ার ওমেগা টি রয়েছে। তাহলে এই জিনিসটার অ্যাভারেজ আমি কিভাবে করব, আচ্ছা এটাকে আমরা এই দিকে সাইডে লিখে নিই, তাহলে আমাদের একটু করতে সুবিধা হবে। ইন্টিগ্রেশন 0 টু টি, এখানে 0 হবে একটা, আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এই ছিল জিনিসটা। আচ্ছা কিভাবে লিখছি দেখো, আমরা এদিকে নিচে করলাম 2t, 0 টু টি থাকলো আই নট স্কোয়ার 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তাহলে এই 2 সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা ওমেগা টি ভেবে নিই, তাহলে কি হবে জিনিসটা, পরের লাইনে এই 2 সাইন স্কোয়ার ওমেগা টির জায়গাতে আমি একেবারে বসিয়ে দিতে পারি 1 মাইনাস কস 2 ওমেগা টি। তাহলে 2 সাইন স্কোয়ার ওমেগা টির জায়গায় বসিয়ে দেওয়া যায় 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি হলো। এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো কি করা যায়, প্রথমে নিচ্ছি কি 1 বাই 2t যেরকম ছিল থাকলো। আচ্ছা আই নট স্কোয়ার তো ইন্টিগ্রেশনের দরকার নেই, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা বাইরে চলে এলো, তাহলে এইখানটাই হয়ে যাচ্ছে আই নট স্কোয়ার। তাহলে আই নট স্কোয়ার বাই 2 এই রইল। ইন্টিগ্রেশন হচ্ছে কি 1 এর জন্য, তাহলে প্রথমে কি বসবে, টি বসবে, মাইনাস কস 2 ওমেগা টি রয়েছে, তাহলে কসের ইন্টিগ্রেশন কি হয়, সাইন হয়, তাহলে সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, 2 ওমেগাটা নিচে নামে ইন্টিগ্রেশন করলে। তাহলে এটার লিমিট আমরা দিচ্ছি কি দেখো, ক্যাপিটাল টি আর 0, এরকম ভাবে লিমিটটা বসছে হলো। এবার তুমি যদি এই টি আর 0-র ভ্যালুগুলো বসিয়ে দাও, তো প্রথমে যদি আমরা টি বসাই তাহলে কি আসবে, এই স্মল টিটা হয়ে যাবে ক্যাপিটাল টি, স্মল টিটা হয়ে যাবে ক্যাপিটাল টি, এই স্মল টিটা হয়ে যাবে ক্যাপিটাল টি।
আর জিরোগুলো যদি বসিয়ে দাও তাহলে প্রথমটাও জিরো, সাইন জিরো তো জিরোই হয়, তাহলে আলটিমেট আমার জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা জিনিস আসবে, আই নট স্কোয়ার বাই টু টি মাইনাস সাইন টু ওমেগা ক্যাপিটাল টি বাই টু ওমেগা, এরকম একটা কিছু আসবে। এবার দেখো আমরা জানি যেটা যে ওমেগা মানে আমরা জানি যেটা 2 পাই বাই ক্যাপিটাল টি, কারণ ওমেগাটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তো ওমেগা কেবল আমরা লিখতে পারি কি 2 পাই এফ, এফ মানে আমার 1/t, এফ ফর ফ্রিকোয়েন্সি, নর্মাল ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা কত 2 পাই বাই ক্যাপিটাল টি, তাহলে ওমেগার জায়গাতে যদি আমরা 2 পাই বাই টি বসিয়ে দিই, ওমেগার জায়গায় বসাচ্ছি 2 পাই বাই টি আর পাশে একটা টি ছিল, তাহলে এই টি এই নিচের টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হচ্ছে সাইন 2 × 2 পাই মানে সাইন 4 পাই, তো সাইন 4 পাই এর ভ্যালু কত 0, তাহলে এই পুরো টার্মটা কেটে গিয়ে হয়ে যাচ্ছে 0, তাহলে কি পড়ে থাকছে আই নট স্কোয়ার ইন্টু টি বাই 2t, তাহলে এখান থেকে এই টি আর এখান থেকে এই টি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি আই নট স্কোয়ার বাই 2, এরকম একটা ভ্যালু কিছু আসবে। এবার যেটা আমরা বার করছিলাম শুরুতেই যে আই আর এম এস এর ভ্যালু তাহলে কত, তো আই আর এম এসটা কি ছিল, আই আর এম এস ছিল আই স্কোয়ারের অ্যাভারেজ তার রুট, তো আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সেটা আই স্কোয়ারের অ্যাভারেজ বেরোলো, সেটা কত এলো আই নট স্কোয়ার বাই 2, তাহলে হচ্ছে কি রুট ওভার আই নট স্কোয়ার বাই 2 করলে আমরা পাচ্ছি আই নট বাই √2, এরকম একটা কিছু আসবে। তাহলে এটাই কিন্তু আমার আই আর এম এস এর ভ্যালু, আই আর এম এস এর ভ্যালু কিন্তু এই জায়গাটা থেকে আমরা যেটা পাচ্ছি আই নট বাই √2। এবং একইভাবে তোমরা যদি ইএমএফটা নিয়ে করো, ভোল্টেজটা নিয়ে যদি কাজ করো যে ইএমএফ ইকুয়াল ই নট সাইন ওমেগা টি, একদম তাহলে এখানে ইএমএফ এর স্কোয়ার ডিটি করবে, এবং একই রকম ভাবে আমরা জাস্ট আই নট গুলো যেখানে যেখানে বসিয়েছি সেখানে সেখানে ই নট বসিয়ে দেবো, তাহলে আমাদের আলটিমেট যেটা আসবে ই নট স্কোয়ার বাই 2, সেটা আসবে ই নট স্কোয়ারের অ্যাভারেজ, এবং ই আর এম এস তাহলে কত আসবে ই নট বাই √2। বুঝে গেল? এটা মুছলাম, তাহলে একদম এইভাবেই তাহলে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে, খুব ইজি আর কি, মানে জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই তোমরা এখান থেকে আই আর এম এস বলো বা ই আর এম এস বলো বার করতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে আমরা কিন্তু আই আর এম এস এর জায়গায় আমরা এখানে লিখতে পারি ই আর এম এস, তাহলে সেটা হয়ে যাচ্ছে ই নট বাই √2। তো তাহলে যখনই আমাদের কোনো একটা কারেন্ট বা ভোল্টেজের ইকুয়েশনস দিয়ে দেবে, ধরো তোমায় দিয়ে দিল কোনো একটা ইকুয়েশনস যে ইএমএফ ইকুয়াল ই নট সাইন ওমেগা টি, তো তার তাহলে ইআরএমএস এর ভ্যালুটা কত, ইআরএমএস এর ভ্যালু হয়ে যাচ্ছে ই নট বাই √2। তো যেটা বলছিলাম যে তাহলে আমাদের ধরো বাড়িতে যে মেন লাইন কানেকশনটা আসছে, তো তার ভ্যালু আমরা জানতে পারছি কত না 220 ভোল্ট, তো সেটা কোনটা তাহলে, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ইআরএমএস এর ভ্যালু, সেটা হচ্ছে 220 ভোল্ট, যেটা আমাদের বাড়ির মেন লাইনে আসে। এবং সবসময় খেয়াল রাখবে যেটা যে যখনই কোনো একটা কিছু এসি মিটার দিয়ে, সেটা হতে পারে ভোল্ট মিটার, হতে পারে অ্যামিটার, এসি ভোল্ট মিটার বা এসি মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে যখনই আমরা কোনো ভোল্টেজ বা কারেন্টকে মেজারমেন্ট করব, সেটা কিন্তু আরএমএস ভ্যালু দেয়, সেটা কোনোদিন কিন্তু তোমার এই পিক ভ্যালু দেবে না। যখনই তোমার কোশ্চেনে বলে দেবে যে কোনো একটা এসি মিটার দিয়ে আমরা একটা সার্কিটকে চেক করলাম, তার জন্য এত ভোল্টেজ এলো, সামথিং ভোল্টেজ বলে দিল তোমাকে, সবসময় কিন্তু সেটা আরএমএস ভোল্টেজই হবে, এবং সেখান থেকে আমাদের কিন্তু ভোল্টেজের পিক ভ্যালু বা কারেন্টের পিক ভ্যালু বার করতে হবে। তো তাহলে আমাদের বাড়িতে যে কানেকশনটা আসছে তার পিক ভ্যালু তাহলে কত, ই নটটা কত, তাহলে 220 ইন্টু √2, এটা করলে মোটামুটি তোমার দেখবে যে 311 এরকম একটা কিছু ভ্যালু আসবে, 311 এরকম একটা কিছু ভ্যালু আসবে এটা যদি করো। তো সেই জন্য বলছি আর কি, যে কোনো রকম কারেন্টের ক্ষেত্রে তাহলে ব্যাপারটা একই রকম হবে, যে তোমরা যদি কারেন্টের জন্য তোমার একটা আরএমএস ভ্যালু বলে দেয়, তার সঙ্গে যদি তুমি তাহলে ওই √2টাকে মাল্টিপ্লাই করো, তাহলে তোমার এরকম কিছু ভ্যালু আসবে। তো সেটা এমনি সিম্পল অ্যাম্পিয়ারে হবে ইউনিটটা, এখানে যেমন 311 ভোল্ট হওয়া উচিত এটা, তাহলে এটা হচ্ছে তাহলে আমার পিক ভ্যালু, যে ম্যাক্সিমাম কত হাইয়েস্ট ভোল্টেজ হতে পারে। এবং এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আছে যেটা আগেও ক্লাস 9-10-এ আসতো, যে এসি ইজ মোর ডেঞ্জারাস দ্যান ডিসি ভোল্টেজ, মানে এসির যে প্রবাহ সেটা ডিসির থেকে কেন ডেঞ্জারাস। তো সেটা এই কারণে যে আমরা ডিসির ক্ষেত্রে যেটা জানি, ডিসির ক্ষেত্রে 220 ভোল্ট মানে 220 ভোল্টই, সার্কিটের মধ্যে 220 ভোল্টই চলছে, কিন্তু এসির ক্ষেত্রে যখন বলছে 220 ভোল্ট, তার মানে সেটার ম্যাক্সিমাম ভ্যালু 220 ভোল্ট নয়, এটা একটা আরএমএস ভ্যালু বলে দিচ্ছে। আরএমএস ভ্যালুটা কিন্তু ম্যাক্স ভ্যালু নয়, ম্যাক্স ভ্যালু কোনটা, ম্যাক্স ভ্যালু ছিল এটা, এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু। আরএমএস মানে কি, এর একটা আরএমএস আমরা নিয়েছি, সেটা কম কোনো একটা ভ্যালু, তো সেটাকে আমাকে চেক করতে হবে যে পিক ভ্যালু কোনটা,
তো দেখলে যেটা যে বাড়ির মেন লাইনে কি হচ্ছে, পিক ভ্যালু হয়ে গেছে 311 ভোল্ট। তাহলে সেটা কোনটা, সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালুটা। যে এসির ক্ষেত্রে আমরা অনেক বেশি ভোল্টেজ বা অনেক বেশি কারেন্ট কিন্তু কোনো একটা সার্কিট কনজিউম করে, তার জন্য কিন্তু ভোল্টেজটা বেশি হতে পারে। তো সেই কারণে বলছে যে ডিসির 220 মানে 220, এসির 220 ভোল্ট মানে 220 নয়, তার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে কত, 311 ভোল্ট। তো সেটা যার জন্য মোর ডেঞ্জারাস হবে, যত বেশি ভোল্টেজ তত বেশি ডেঞ্জারাস হবে কারেন্ট বা ভোল্টেজ আমাদের শরীরের পক্ষে। সেই জন্য কিন্তু এই জিনিসটা বলা হয় না। এটা ছোটখাটো কোশ্চেন আগেও আসতো, এখনো আসতে পারে। তো এইটা বলে রাখলাম যে এইভাবে তাহলে আমরা কিন্তু সেটাকে এক্সপ্লেন করবো আর কি। তো এখন যেটা বললাম সেখানে তোমাদের যেটা বলছিলাম যে দুটো জিনিস রয়েছে আমাদের এই ভোল্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে। যে একটা হতে পারে যে আমাদের এই ভোল্টেজের আরএমএস ভ্যালু বার করতে দিতে পারে, সেটা তো করে দেখালামই। আর একটা আসতে পারে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মেজারমেন্ট। তো সেটা কি, সেটাতে কোনো একটা ইকুয়েশনের সাপেক্ষে আমরা কিন্তু ভোল্টেজগুলোকে দেখব, যে কোনো একটা ইকুয়েশনের রেসপেক্টে যে আই এর ভ্যালু কত হতে পারে বা ইএমএফ এর ভ্যালু কত হতে পারে, কারেন্টের সঙ্গে ইএমএফ এর কত ফেজ ডিফারেন্স, সেই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো চেক করব। তো সেটাতে যাওয়ার আগে আমি ছোট্ট দুই একটা এক্সাম্পল দেখিয়ে দেবো যে কি ধরনের কোশ্চেন আমাদের এখান থেকে আসতে পারে, আরএমএস থেকে কি ধরনের কোশ্চেন আমাদের এক্সামে আসতে পারে দুই একটা দেখিয়ে দিচ্ছি। তো ধরো আমাদের দিয়েছে যে একটা কারেন্ট দিয়েছে যে আই ইকুয়াল একটা কিছু সামথিং 2 e⁻⁻t, এরকম একটা কারেন্ট দেওয়া রয়েছে, দিয়ে কোশ্চেন করছে যে আই আরএমএস ভ্যালু কত হবে, আই আরএমএস ভ্যালু বার করো। একটা কারেন্টের ইকুয়েশন এমন দিয়ে রেখেছে। তো কি করে সলভ করবো তাহলে এটাকে? তাহলে আইআরএমএস করার আমরা রুল এক্ষুনি দেখলাম যে আইআরএমএস করতে গেলে কি করতে হচ্ছে, আমাদের ফার্স্টে আই স্কোয়ারের অ্যাভারেজ বার করতে হচ্ছে, এবং তারপরে সেটাকে আমরা যদি রুট করে দিই তাহলে আমরা আইআরএমএস পেয়ে যাবো। তাহলে এই জিনিসটাকে যদি আমরা আই স্কোয়ারের অ্যাভারেজ করি, তো কি রুল আমাদের? রুল হচ্ছে 1/t করবো ফার্স্টে, ইন্টিগ্রেশন করবো 0 to t, আমরা ফুল সাইকেলের জন্য কাজ করছি, এটা পূর্ণ সাইকেলের জন্য। আচ্ছা, আই এ স্কোয়ার হবে ইন্টু ডিটি, এই হচ্ছে রুল। তো আই তো দেয়াই রয়েছে, তা স্কোয়ার করবো। তাহলে আমরা কিভাবে করব, 1/t নিলাম, ইন্টিগ্রেশন 0 to t, আই স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে হচ্ছে 4 e⁻⁻2t dt। এবার এটার ইন্টিগ্রেশন তোমরা সবাই করতে পারবে, তো সেই ইন্টিগ্রেশনটা করলেই কিন্তু এখান থেকে আমরা আইআরএমএস এর ভ্যালু পেয়ে যাবো। তো চলো করা যাক ইন্টিগ্রেশন করলে কি হয়। তো এখান থেকে আসছে কি 1/t, আচ্ছা 4 তো কনস্ট্যান্ট, 4 তাহলে বাইরে চলে আসবে, e⁻⁻2t ইন্টিগ্রেশন করতে হবে। কি হবে, e⁻⁻2t তো হবেই, তার সঙ্গে একটা -2 বাইরে আসবে, বাইরে মানে নিচে আসবে, আর লিমিট দেব 0 থেকে t, হলো। তাহলে এটার ইন্টিগ্রেশন তো হলো, লিমিটটা বসিয়ে দেখবো তাহলে কত হয়। এদিকে করছি, লিমিট বসালে হচ্ছে 4/t যেরকম আছে আছে, আচ্ছা -2টাও তো বাইরে আসবে, তাহলে আমি এখানে কেটে দিচ্ছি, 2 আর 4 হলে -2 হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার -2। আচ্ছা এখান থেকে আসছে e⁻⁻2 ক্যাপিটাল টি মাইনাস e⁻0, এরকম একটা কিছু আসবে। তাহলে এখান থেকে কত এলো দেখো, -2/t e⁻⁻2t -1। তাহলে এমন কিছু ভ্যালু আসতে পারে, বা তোমরা এটাকে মাইনাসটাকে যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে এভাবেও লিখতে পারো যে 2/t 1 -e⁻⁻2t, এরম ভাবে এলো। তো একটা খুব ইজি এক্সাম্পল দেখালাম, এরম টাইপের দিতে পারে, ধরো তোমার এখানে e⁻⁻ωt দিতে পারে, বা তোমার ধরো এখানে কোনো সাইনের ফাংশন বা কসের ফাংশন দিয়ে দিতে পারে, যে আই ইকুয়াল একটা কিছু 2 sin 100πt বা 100ωt এরম দিয়ে দিতে পারে। তো তখন কিন্তু আমাদের এই একই রুলটা কি, প্রথমে আই স্কোয়ারের অ্যাভারেজ করব, করে ইন্টিগ্রেশন করব। আচ্ছা এটা এখনো শেষ হয়নি কিন্তু, আমি অন্য কথা বলতে আরম্ভ করে দিলাম। এটা এলো কি, এটা এলো কিন্তু আই স্কোয়ারের অ্যাভারেজটা, আনতে হবে কি আইআরএমএস, তো করতে হবে কি জিনিসটা কিন্তু রুট করতে হবে। তাহলে আইআরএমএসটা কত সেটা বার করে তারপরে বলছি কি বলতে যাচ্ছিলাম। তাহলে তার রুট করব, রুট কত, 2/t 1
e টু দি পাওয়ার মাইনাস 2t। সো রুটটা করতে হবে, রুট করতে কিন্তু ভুলে যেও না। এটা কিন্তু আই স্কোয়ারের অ্যাভারেজ করলাম, করে আইআরএমএস মানে কি এই পুরো জিনিসটা রুট করতে হবে, করলে আমরা আইআরএমএস পাবো। তো যেটা বলছিলাম যে তাহলে কিন্তু আমাদের সাইনের ফাংশন বা কসের ফাংশন আসতে পারে, এক্সপোনেনশিয়ালের যেরকম ভাবে লিখিয়ে দিই সেরকম আসতে পারে, এখানে মাইনাস ওমেগা টি আসতে পারে। আচ্ছা, ওমেগার ব্যাপারটা বলে রাখি, যদি ওমেগা দিয়ে দেয় তো তখন কি হবে, ওমেগা দিলে ওমেগার জায়গায় আমরা কিন্তু যখন আমরা পুরো ইন্টিগ্রেশনটা পারফর্ম করব, লাস্টে গিয়ে যখন আমরা ভ্যালু ট্যালু বসিয়ে দেবো, লিমিট যখন বসিয়ে দেবো, লিমিট বসানোর পরে ওমেগার জায়গায় কিন্তু 2π/t বসাতে হবে। ওমেগার জায়গায় আমরা বসাবো 2π/t। তো সেক্ষেত্রে এই ক্যাপিটাল টি আর এই টি কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে। তো এটা কিন্তু ভুলবে না, 2π/t বসাতে ওমেগার জায়গাতে। তো এইরকম ধরনের বেসিক কিছু প্রবলেমস আসতে পারে। আচ্ছা, আর কি আসে এখান থেকে কোশ্চেন? আচ্ছা, ওমেগার ব্যাপারটা একটু করে দিয়েই রাখি, নাহলে হয়তো তোমরা বুঝতে পারলে না কি বলতে চাইলাম। ওমেগা দিয়ে একটা করিয়ে দিই। ধরো এরম দিয়েছে যে আই ইকুয়াল আই নট, আই নটের জায়গায় কোনো কনস্ট্যান্ট ভ্যালু দিতে পারে, আমি আই নট বলেই লিখছি আপাতত, ই টু দি পাওয়ার ওমেগা টি। ধরো এরম দিয়েছে ফাংশনটা, তখন কি হবে? তখন কি করব, আই স্কোয়ারের অ্যাভারেজ নেব, মানে 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t আই নট স্কোয়ার ই টু দি পাওয়ার 2 ওমেগা টি ডিটি। এই হলো। নেক্সট করছি 1/t, আই স্কোয়ার তো বাইরে চলে আসছে। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন করলে আসবে ই টু দি পাওয়ার 2 ওমেগা টি বাই 2 ওমেগা, লিমিট বসছে টি 0, আই নট স্কোয়ার বাই টি, তাহলে টিটা বসে যাবে, 2 ওমেগাটাও বাইরে চলে আসবে, এই 2 ওমেগাটা লিমিটের বাইরে আসছে, ই টু দি পাওয়ার 2 ওমেগা ক্যাপিটাল টি মাইনাস ই টু দি পাওয়ার 0, এরকম কিছু হবে লিমিটটা বসালে। আচ্ছা দেখো, এখান থেকে কি করছি, ওমেগার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 2π/t, ওমেগার জায়গায় বসাচ্ছি 2π/t, তাহলে এই টি আর এই টি কেটে গেল, তাহলে এলো কি আই নট স্কোয়ার বাই 4π, এরকম কিছু আসবে। এখানেও তাই, ওমেগার জায়গায় যদি 2π/t বসাও, ওমেগার জায়গায় 2π/t বসালে ইন্টু টি মাইনাস 1 ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়, এই টি কেটে গেল, তাহলে কি আসছে আমার আই নট স্কোয়ার বাই 4π ই টু দি পাওয়ার 4π মাইনাস 1, এটা কি এলো, আই স্কোয়ারের অ্যাভারেজ এলো। এবার এখান থেকে যদি আমরা আইআরএমএস বার করি, আইআরএমএস মানে কি আই স্কোয়ার অ্যাভারেজের রুট, তাহলে এই পুরো জিনিসটা রুট করলে যেটা হচ্ছে সেটা কিন্তু আমার আইআরএমএস এর ভ্যালু। তাহলে কিন্তু এইভাবে করতে হবে যদি এরকম টাইপের আসে। জয়েন্টে বহুত এরকম টাইপের কোশ্চেন আসে, তোমরা দেখতেই পাবে। আমাদের বোর্ডে যদিও কমই আসে, কিন্তু মোটামুটি আসছে, এরকম টাইপের কোশ্চেন দিতেই পারে যখন তখন আর কি। আচ্ছা হলো, আর কি আসতে পারে এখান থেকে কোশ্চেন? আমাদের যেরকম বইয়ে তো দেখতেই পাবে এক্সারসাইজে অনেক অঙ্ক দিয়ে দিয়েছে এই আরএমএস ভ্যালু বার করতে করতে, সেরকম একটা দেখিয়ে দিই। যেমন ধরো আর একটা কোশ্চেন, খুব ফেমাস কোশ্চেন আর কি, যে ধরো দিয়েছে যে আই ইকুয়াল 10 সাইন 100πt কস 100πt। এটা খুব চেনা একটা অঙ্ক আর কি, অনেক পরীক্ষায় এসছে আর কি অনেকবার। তো এখান থেকে তোমায় বার করতে দেবে যেটা, যে আই নটের ভ্যালু কত, আই আরএমএস কত, ফ্রিকোয়েন্সি কত, এইগুলো বার করতে দেয়। আই নট, আইআরএমএস, ফ্রিকোয়েন্সি, তিনটে জিনিস কিন্তু বার করতে দেবে। তো কত হবে, কি করে বার করবে? তো দেখো এখানে কি রয়েছে, যে কোনো ফাংশন আমাদের দিক না কেন, আমরা সেটাকে কি করব, সেটাকে আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি এইরকম একটা ফর্মে আনার চেষ্টা করব। যে কোনো জিনিস দিয়ে দিক, যে কোনো ফাংশন দেওয়া থাক, সেটাকে কিন্তু আমরা এরকম একটা ফর্মে আনার চেষ্টা করব যে আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি। তো এখানে রয়েছে কি সাইন 100πt কস 100πt। তো কিরকম জিনিসটা, সাইন থিটা কস থিটার মতো দেখতে। তো আমরা জানি যে 2 সাইন থিটা কস থিটা, সেটাকে আমরা লিখতে পারি কি সাইন 2 থিটা ফর্মে, 2 সাইন থিটা কস থিটা, এটাকে লেখা যায় কি সাইন 2 থিটা, এই ফর্মে লিখতে পারি। তো তাহলে এই সাইন কসকে আমরা একটা সাইনের ফর্মে নিয়ে চলে আসতে পারছি, তাহলে দেখতে এরকম টাইপের হয়ে যাবে। তাহলে কি হয়, আই ইকুয়াল এই 10টাকে আমরা লিখতে পারি 5 × 2 সাইন 100πt কস 100πt হলো। তাহলে 5 × 2 সাইন 100πt কস 100πt কি দাঁড়াচ্ছে আমার, তাহলে সাইন 200πt, কারণ সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা, তাহলে 2 × 100 মানে 200πt।
বেশ, তাহলে কি এলো, এরম টাইপের জিনিস চলে এলো। তাহলে এখান থেকে আমরা বলতেই পারছি দুটোকে আমরা তুলনা করব, তুলনা করে কি বলবো, আই নটের ভ্যালু কত, তাহলে 5। তাহলে আমরা যেটা ফার্স্টে চেয়েছিল আই নটের ভ্যালু কত, আমরা বলে দিচ্ছি কত, 5 অ্যাম্পিয়ার আই নটের ভ্যালু। আচ্ছা, আইআরএমএস চাইবে, আইআরএমএস এর ভ্যালু কি করে বার করব, আইআরএমএস ভ্যালু বার করলাম একটু আগে, আই নট বাই √2 হয়, তাহলে 5/√2 এত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আইআরএমএস। আর চাইবে ফ্রিকোয়েন্সি কত, তো ফ্রিকোয়েন্সি কি, আমরা এখান থেকে যদি ওমেগার সঙ্গে তুলনা করি, ওমেগা টি ছিল, এখানে কি রয়েছে 200 পাই টি, তাহলে ওমেগা ইকুয়াল 200 পাই বলতে পারি, ওমেগার সঙ্গে বলতে পারি 200 পাই। এবার ওমেগাটা কি, ওমেগাকে মানে লেখা যায় 2 পাই এফ, এখানে 200 পাই, তাহলে এখানে যদি 2 পাই ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি হবে, এফ কত, এফ 100, তাহলে এখান থেকে আমরা এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি, এফ হচ্ছে 100 হার্জ। তো হয়ে গেল পুরো ইকুয়েশনটা সলভ। তো এরম টাইপের জিনিসই দেবে তোমাকে, এখানে যাই দিক না কেন, সাইন কজের ফাংশন দিক, যা খুশি দিক, তোমাকে আনতে হবে কিন্তু সাইনের ফর্ম। অনেক সময় কস দিয়ে দেয়, কস পাইটি দিয়ে দিল বা কস 100 পাইটি দিয়ে দিল, তো সেখান থেকে কস 100 পাইটি যদি আমরা +90 করি, +π/2 করি, তো সেটা সাইনের ফাংশন চলে আসবে। তো সেইভাবে যাই দিক না কেন আমাকে আনতে হবে ঘুরিয়ে সাইনের ফর্মে, এনে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের মডেল ইকুয়েশন, এর সঙ্গে বাকি যে ইকুয়েশনগুলো আমরা আনবো সেটাকে তুলনা করব, করে দেখবো যে আই নটের সঙ্গে কোনটা ম্যাচ করছে, ওমেগার সঙ্গে কোনটা ম্যাচ করছে, সেইভাবে ফ্রিকোয়েন্সি বার করবো। মানে এখান থেকে মোদ্দা কথা এই 3টে কোশ্চেনই দেয়, হয় আই নট দেবে, নয় আইআরএমএস দেবে, নয় ফ্রিকোয়েন্সি দেবে। তো সেটা তো এইভাবেই বার করবো, খুব ইজি জিনিস, এভাবেই বার করতে শিখবো। বেশ হলো, তাহলে মোটামুটি কিন্তু আমরা আরএমএস ভ্যালুর অঙ্ক দিলে যেন সবকটা করে আসতে পারি এক্সামে, এটা তাহলে কিন্তু আমাদের নিশ্চিত হয়ে যাচ্ছে যে আমরা পারবোই করতে। আইআরএমএস এ কি করতে পারে, ইকুয়েশন দিতে পারে, সেখান থেকে আইআরএমএস বার করতে পারে, সেটা তো একটু আগেই করে দেখালাম কি করে হচ্ছে। আর একটা হচ্ছে যে আমাদের ইকুয়েশনস দিয়ে দিচ্ছে, ইকুয়েশন থেকে আমাদের ডেটা বার করতে বলছে, সেটাও করতে পারছি। বেশ, চলে যাব ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি করে বার করে। আজকে খুব বেশি সময় নেই, একটু জাস্ট ছোট করে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বলবো, বলে দেখছি যদি এর 2-1 দিনের মধ্যে আরেকটা ভিডিও আনা যায় এসি কারেন্টের উপরে। তো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ক্যালকুলেশন, এর বাংলা হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ নির্ণয়। এসির ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় দুটো কারেন্টই বার করতে পারি, একটা যেরকম বললাম যে আইআরএমএস বার করতে পারি, তেমনি ইনস্ট্যান্টেনিয়াস বা যেটাকে আমরা তাৎক্ষণিক প্রবাহ বলছি সেরকম কারেন্ট কিন্তু বার করতে পারি। তো মেনলি আমাদের যেটা বইতে আছে যে একটা পিওর রেজিস্ট্যান্স দিয়ে আমাদের করতে হয়, পিওর ইন্ডাক্টর দিয়ে করতে হবে, পিওর ক্যাপাসিটর দিয়ে করতে হবে, তার সঙ্গে কি ছিল, তার সঙ্গে ছিল আরসি সার্কিট, এলআর সার্কিট আর এলসিআর সার্কিট, এই টোটাল 6টা জিনিস আমাদের করতে হতো আগে। এবারে তোমাদের যেহেতু এক্সামের জন্য মানে অনেক কিছু কমিয়ে দিয়েছে সিলেবাস থেকে, তো সেই জন্য এলআর সার্কিটটা বাদ দিয়ে দিয়েছে আর সিআর সার্কিটটা বাদ দিয়ে দিয়েছে। যদিও তাতে করে খুব একটা তোমাদের এফেক্ট কিছু পড়বে না, কারণ এলসিআর যদি করো তাহলে তোমাদের সবকিছুই মোটামুটি শেখা হয়ে যাবে। তো আমি একদম প্রথম থেকে শুরু করছি, যখন আমরা পিওর রেজিস্ট্যান্স সার্কিট নিয়ে কাজ করব। তো ধরো দিয়েছে পিওর রেজিস্ট্যান্স সার্কিট, মানে বিশুদ্ধ রোধ দিয়েছে, একটা বিশুদ্ধ রোধক, এই একটা সিম্পল আর দিয়েছে, আর তার সঙ্গে একটা এসি ভোল্টেজ অ্যাটাচ করেছে। এসি ভোল্টেজের সাইনটা এরকম খেয়াল রাখবে, ডিসিতে যেমন আমরা করতাম কিরম বড় ছোট দিতাম, এসিতে এরম দেওয়া হয়, কারণ এসির পোলারিটি কিছু নেই, সোজা উল্টো বলে কিছু হয় না, কারণ এসি তো সবসময় চেঞ্জ করছে, কখনো এটা পজিটিভ, কখনো এটা নেগেটিভ, কখনো এটা নেগেটিভ, কখনো এটা পজিটিভ, পোলারিটি অলওয়েজ চেঞ্জ হচ্ছে বলে এসির এরকম ভাবে প্লাস মাইনাস কিছু দেওয়া হয় না। আচ্ছা, এখানে কি রয়েছে, পিওর রেজিস্ট্যান্স আর রয়েছে, এখানে একটা এসি ভোল্টেজ দিয়েছি, সেটাকে কি লিখবো, তাকে লিখবো ভি ইকুয়াল ভি নট সাইন ওমেগা টি, আর এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এবং এটাও এসি কারেন্টই ফ্লো করছে, নট ডিসি। ভোল্টেজটা এসি হলে কারেন্টও এসি হবে। তো এসি ফ্লো করছে মানে কি, কখনো পোলারিটি এই, কখনো ক্লকওয়াইজ ফ্লো করবে, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে, এরকম চলবে টাইমের রেসপেক্টে। ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমি যে ফ্রিকোয়েন্সিটা সেট করেছি সেই ফ্রিকোয়েন্সি ওয়াইজ ও অল্টারনেটিভলি ওর ডিরেকশন চেঞ্জ করবে, এই হচ্ছে পরিষ্কার কথা। তো আমাদের এই ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বার করতে গেলে যেটা চেক করতে হয় সেটা কিরকম, যে যখন কোনো একটা প্যাসিভ কম্পোনেন্ট আমাদের সার্কিটে অ্যাটাচ রয়েছে, এই রেজিস্ট্যান্সকে আমরা বলি প্যাসিভ কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর বা ক্যাপাসিটর, এই সব কটাকে আমরা কিন্তু প্যাসিভ কম্পোনেন্ট বলি, কারণ এরা কিন্তু কোনোভাবে কারেন্টকে
কোনো রকমভাবে সোর্স করতে পারে না বা কারেন্টকে ডেভিয়েট করতে পারে না। কি করতে পারে? অনলি ভোল্টেজের সঙ্গে কারেন্টের ফেজকে শিফট করতে পারে, খালি এটুকুই কাজ। কোনো রকম অ্যাক্টিভনেস কিন্তু এদের সার্কিটের মধ্যে নেই, তাদের জন্য এদেরকে বলা হয় প্যাসিভ কম্পোনেন্ট। তো রেজিস্ট্যান্স কি করতে পারে আমরা সেটা চেক করব, যে যখন আমরা একটা ভোল্টেজ দিয়েছি V0 sin ওমেগা টি, তার জন্য তো আই কারেন্টটা ফ্লো করলো আর এর মধ্যে দিয়ে, তো তাহলে কি এই কারেন্টের কোনো ফেজ শিফট হতে পারে ভোল্টেজের রেসপেক্টে, সেইটা আমরা জাস্ট চেক করে দেখব। তো এখানে আমরা কি করব, জাস্ট কেভিএল লাগাবো। এরকম যে কোনো ইকুয়েশন নিলি, মানে সার্কিট নিলেই আমরা কিন্তু কেভিএল লাগাবো। তো কেভিএল লাগালে কি, যে ভোল্টেজটা আমরা দিলাম সেটার জন্য আরে কত ভোল্টেজ ড্রপ পড়বে সেটা দেখবো। তাহলে আরে ভোল্টেজ ড্রপ কত, ভি আর, আর কিন্তু সাফিক্সে, নট ভি ইনটু আর, ভোল্টেজ ফর রেজিস্ট্যান্স। সেটা ইকুয়াল কত, সেটা ইকুয়াল হচ্ছে V0 sin ওমেগা টি, যে ভোল্টেজটা দিলাম সেটাই তো ড্রপ পড়বে আর এর উপরে। তাহলে ভি আর এর ভ্যালু কত, আই ইনটু আর, ইকুয়াল V0 sin ওমেগা টি। তাহলে কারেন্ট কত, V0 বাই আর sin ওমেগা টি। এবং এখান থেকে আমরা আই ইকুয়াল লিখতে পারি I0 sin ওমেগা টি। তাহলে যে কারেন্টটা যাচ্ছিল সেটাও তো একটা এসি কারেন্টই যাচ্ছিল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, সেই কারেন্টের ভ্যালু কত, সেই কারেন্টটা এলো আমার I0 sin ওমেগা টি। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা পেলাম যে I ইকুয়াল I0 sin ওমেগা টি, সেখানে এই যে আইটা, এই আইকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাৎক্ষণিক প্রবাহ। কি সুবিধা হলো এটা দিয়ে? এটা দিয়ে সুবিধা হলো এটাই যে যদি আমাদের কোনো একটা টাইম বলে দেয় যে আফটার সুইচিং অন দ্য সার্কিট, সার্কিটকে সুইচ অন করার পরে একটা টাইম পরে, ধরো 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, একটা টাইম পরে আমায় জিজ্ঞেস করলো সার্কিটে কারেন্ট কত বলো, তাহলে আমরা এই টাইম যে টি রয়েছে, টি এর জায়গায় জাস্ট আমরা ওই টাইমটা যদি বসিয়ে দিই এবং I0 যদি আমাদের জানা থাকে, তাহলে এখান থেকে আমরা আই এর ভ্যালু বলে দিতে পারবো যে আই কত। তাহলে IRMS বাদ দিয়ে আমাদের কোনো একটা টাইমে যদি কারেন্ট বার করতে বলে, তো তার জন্য কিন্তু এই ইকুয়েশনটা আমাদের রেডি থাকছে ফর পিওর রেজিস্টিভ সার্কিট, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ক্ষেত্রে। এবং এখানে যেটা চেক করা সেটা হচ্ছে যে ভোল্টেজের ফেজ ছিল, ফেজ বলতে তোমরা নিশ্চয়ই জানো সাইনের যে অ্যাঙ্গেলটা থাকে, যেমন এখানে ওমেগা টি, ওমেগাটিকে আমরা বলি ফেজ। তাহলে ভোল্টেজটা যে ফেজে ছিল এখানে কিন্তু কারেন্টটাও সেই একই ফেজে থাকবে, কারেন্টের কিন্তু ফেজ ডিফারেন্স কিছু হবে না। এবং আমরা দেখবো পরবর্তীকালে যখন আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সার্কিটগুলো পড়বো, সেখানে দেখবে যে হয়তো ফেজ শিফট হতে পারে। তো আমি আজকে আরেকটা সার্কিটই জাস্ট পড়াবো, আজকে আমি পিওর ইন্ডাক্টর সার্কিটটা পড়িয়ে আজকের মতো ক্লাস শেষ করবো, পরের দিন আশা করি বাকিটা করিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের পিওর রেজিস্টিভ সার্কিটে দেখা গেল যেটা, যে আই এর যে ভ্যালুটা তোমরা পেলে I0 sin ওমেগা টি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, এবং I0 এর ভ্যালু কত, V0 বাই আর। এবং এখানে কোনো ভোল্টেজের সঙ্গে কারেন্টের কোনো ফেজ শিফট হলো না, ভোল্টেজটা ছিল সাইন ওমেগা টি এবং আই এর যে ফেজ, কারেন্টের যে ফেজ, সেটাও এলো ওমেগা টি। সো সেম ফেজে রয়েছে এরা। আচ্ছা, নেক্সট যেটা করবো সেটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট। পিওর ইন্ডাকটিভ সার্কিট মানে বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী। তো আমাদের কাছে একটা পিওর ইন্ডাক্টর রয়েছে, ধরে নাও এই একটা ইন্ডাক্টর রয়েছে, তার সঙ্গে আমরা একটা এসি কে অ্যাটাচ করেছি, এই এসি কে অ্যাটাচ করেছি। এবং একই রকম ভাবে সোর্স ভোল্টেজ লিখবো আমরা V ইকুয়াল V0 sin ওমেগা টি। এবং সার্কিটের মধ্যে দিয়ে একটা আই কারেন্ট ফ্লো করবে, ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স হচ্ছে এল, স্বাবেশাঙ্ক এল দেওয়া রয়েছে। তো এখানেও একই রকম ব্যাপার, আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, এখানে যে ভোল্টেজটা হবে এল এর অ্যাক্রসে কত ভোল্টেজ পড়ে, ভি সাফিক্স এল, ভিএল অ্যামাউন্ট অফ ভোল্টেজ পড়েছে ধরলাম, কার জন্য পড়েছে, এই V0 sin ওমেগা টির জন্য পড়েছে। তাহলে এটা ইকুয়াল লিখছি V0 sin ওমেগা টি। এবং আমাদের বার করতে কি হবে, বার করতে হবে আই এর ভ্যালু কত, মানে আই এর ইকুয়েশনটা কি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কত, এটাই তো বার করতে হবে। তো ভিএল কত হয়, ভিএল হয় এল ডিআই ডিটি, এটাই আমার এল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সেটা ইকুয়াল V0 sin ওমেগা টি। এই ডিআই থেকে আমাদের তাহলে আই বার করতে হবে, তাহলে কি লিখবো, ডিআই ইকুয়াল V0 বাই এল, এলটাকে ভাগ করলাম, সাইন ওমেগা টি, ডিটি কে এদিকে গুণ করে নিয়ে চলে এলাম। এই
আই বার করতে গেলে কি করতে হবে, দুদিকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই করছি, দুদিকে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে ডিআই এর ইন্টিগ্রেশন করলে কি আসে, আই আসে, কারেন্ট আই। আচ্ছা, এখান থেকে যদি আমরা সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করি কি আসবে, মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, এরকম একটা ভ্যালু আসে। তাহলে আসছে কি মাইনাস ভি নট বাই এল, এটা তো কনস্ট্যান্ট ছিল, ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। এটা হচ্ছে কি কস ওমেগা টি, আর একটা ওমেগা নিচে আসবে, হলো। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু আমরা পেলাম, যে মাইনাস ভি নট বাই ওমেগা এল কস ওমেগা টি। এবার একটু ভালো করে চেক করলে দেখা যাবে যেটা, যে এই যে কারেন্টটা পেলাম, ভোল্টেজের যা ফেজ ছিল, কত ছিল ভোল্টেজের ফেজ, ওমেগা টি ফেজ ছিল ভোল্টেজটা। এখানে যে কারেন্টটা পেলাম, কারেন্টের ফেজ কত এসছে, এটা ছিল সাইন ওমেগা টি, এটা হয়ে গেছে কস ওমেগা টি। তাহলে নিশ্চয়ই কিছু একটা ফেজ শিফট হয়েছে, মানে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা যাওয়ার ফলে যেটা দাঁড়িয়েছে, যে আমি যে ফেজ নিয়ে কারেন্টটাকে পাঠিয়েছিলাম ভোল্টেজ সোর্স থেকে, যখন ধরো কারেন্টটা পাঠানো হলো, তখন তো নিশ্চয়ই আই নট সাইন ওমেগা টি নিয়েই কারেন্টটা শুরু হয়েছিল, কিন্তু যখন সে ইন্ডাক্টরের মধ্যে ঢুকলো, তখন কি হলো, তার ফেজকে শিফট করিয়ে দিল ইন্ডাক্টর। তাহলে কত অ্যামাউন্ট ফেজ শিফট হলো সেটা আমাদের বার করতে হবে। তো যেটা আমরা করতে পারি, এই কস ওমেগাটিকে যদি আমরা সাইনের টার্মে কনভার্ট করি, তাহলে এটাকে লেখা যায়, দেখো কিরকম, ভি নট বাই ওমেগা এল মাইনাস কস ওমেগা টি যেটা ছিল, তাকে আমরা লিখতে পারি সাইন অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, মানে মাইনাস পাই বাই 2, এরকম লেখা যায়। মাইনাস কস ওমেগাটিকে আমরা লিখছি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে ভোল্টেজ সোর্সটা যে ফেজে ছিল এবং কারেন্টটা যে ফেজ নিয়ে স্টার্ট করেছিল, ইন্ডাক্টরের মধ্যে যখন সে ঢুকবে, তখন তার কি হচ্ছে, তার ফেজটা পাই বাই 2 পিছিয়ে গেল, মানে এখানে ফেজের ল্যাগ হলো। তাহলে কারেন্ট কিন্তু ভোল্টেজের থেকে এখানে পাই বাই 2 ফেজ ল্যাগ করলো। তাহলে আমাদের পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে এই সার্কিটটা থেকে, আসতে পারে কি, ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টের ভ্যালু বার করো, তাহলে সেটা কত, আই ইকুয়াল মাইনাস ভি নট বাই ওমেগা এল কস ওমেগা টি, এটা বার করে ফেললাম। আর কি আসতে পারে, আসতে পারে দেখাও যে কারেন্টটা ভোল্টেজের থেকে পাই বাই 2 ফেজে পিছিয়ে আছে, তাহলে এইটা করে দেখাতে হবে যে হ্যাঁ ওমেগা টি মাইনাস পাই বাই 2, কারণ আমাদের ভোল্টেজ ছিল সাইন ওমেগা টি, কারেন্টটা এলো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2, তাহলে পাই বাই 2 দশায় পিছিয়ে আছে নিশ্চয়ই। হয়ে গেল দুটো কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি আসতে পারে, তো দেখো 3 নম্বর কোশ্চেন কি আসতে পারে, এই যে ভি নট বাই ওমেগা এল লিখেছি না, এটাকে আমরা কি লিখতে পারি, এই ভি নট বাই ওমেগা এল এটাকে আমরা লিখতে পারি আই নট, একটু আগেই লিখছিলাম যে আই ইকুয়াল আই নট সাইন অফ সাম ফেজ, তো এইটা হচ্ছে কারেন্টের পিক ভ্যালু। তো তাহলে দেখো একটা জিনিস খুব মজার, যে আই নট ইকুয়াল কি এসছে, ভি নট বাই ওমেগা এল। তা আমরা কি জানি, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, সেটা মানে তো কারেন্ট হয়। তাহলে এই ওমেগা এলটা নিশ্চয়ই রেজিস্ট্যান্সের মতো একটা কোনো জিনিস, যার জন্য ভোল্টেজের সঙ্গে রেজিস্ট্যান্স ভাগ হয়ে আমরা কারেন্ট পেয়েছি, কিন্তু এটা পিওর রেজিস্ট্যান্স নয়, কারণ এই সার্কিটের রেজিস্ট্যান্সই নেই, শুধু কি আছে, এল আছে। তাহলে এর নাম দিতে হবে কিছু একটা, তো একে নাম দেওয়া হয় রিঅ্যাক্ট্যান্স, এবং একে এরকম এক্স বা কাই, যা খুশি বলো, এক্স বা কাই, এক্স এর মধ্যে দেখতে বলে এক্সই বলছি, এক্স দিয়ে চিহ্নিত করা হয়, এবং বাংলায় এর নাম হচ্ছে প্রতিঘাত। ইংরেজিতে নাম হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, বাংলায় নাম হচ্ছে প্রতিঘাত। এবং যেহেতু এটা আবেশকের জন্য হয়েছে, এল এর জন্য হয়েছে, তাহলে একে বলা হয় আবেশীয় প্রতিঘাত, তাই জন্য এক্স এর সাফিক্সে ছোট্ট করে একটা এল লিখে দেওয়া হয়, আবেশীয় প্রতিঘাত বা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে এর ভ্যালু কত এলো, এর ভ্যালু আসছে কিন্তু ওমেগা এল। এবং এখানে কি দেখা যাচ্ছে, এই যে রিঅ্যাক্ট্যান্স বলো বা রোধ বলো, যাই বলো না কেন, সেটা ডিপেন্ড করছে ওমেগার উপরে, যে আমি যে জেনারেটিং ভোল্টেজ দিয়েছিলাম, আমি যে সোর্স ভোল্টেজ লাগিয়েছিলাম, তার ফ্রিকোয়েন্সি কত, সেই ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে এক্সএল এর ভ্যালুটা কিরকম হবে। যদি এর ফ্রিকোয়েন্সি বেশি থাকে, তাহলে এক্সএল বেশি হবে, এর রোধ বেশি হবে। যদি ওমেগা আমি কম দিই, এর রোধ কম হবে। তাহলে আমার যেরকম ধরনের সার্কিট আমি চাইছি, যে রোধ বেশি চাই না রোধ কম চাই, সেই অনুযায়ী আমি ফ্রিকোয়েন্সি লাগাবো, তাহলে সেই অনুযায়ী আমি এক্সএল পাবো, এবং এক্সএল এর ভ্যালু অনুযায়ী আমি আই নটটা পেতে পারি, যে আই নট বেশি চাই না আই নট কম চাই, আমি পিক ভ্যালু বেশি চাই না পিক ভ্যালু কম চাই, সেই অনুযায়ী আমি ফ্রিকোয়েন্সি লাগাতে পারি। তাহলে 3টে কোশ্চেন হলো, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, একটা হচ্ছে ফেজ ল্যাগ, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। 3টে কোশ্চেন হয়ে গেল। আর 4 নম্বর কোশ্চেন যেটা হতে পারে, সেটা এখানে করে দেখাই। 4 নম্বর কোশ্চেন যেটা হতে পারে, সেটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম দিতে পারে আমাদের। ফেজার ডায়াগ্রামের বাংলা হচ্ছে দশা চিত্র। এই যে দশায় পিছিয়ে আছে,
এর যে কারেন্টটা, ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজের থেকে π/2 দশা কোণে পিছিয়ে আছে, সেটা কিভাবে দেখানো যায়? তো সেখানে কি করা হয়, একটা ছবি আঁকা হয় এরকম ভাবে। এখানে এভাবে দেখায় যে আই, আর এটা দেখানো হচ্ছে ভিএল, মানে এই এল এর ভোল্টেজ যেটা সেটাকে ভিএল বলে লিখছি, আর এখানে যে কারেন্টটা স্টার্ট হয়েছিল, তো তাদের মধ্যে দশা কোণ দেখা যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে কারেন্ট ভোল্টেজের তুলনায় 90 ডিগ্রি দশা কোণে পিছিয়ে আছে। তো এটা যেরকম আমরা ভোল্টেজ কারেন্টের গ্রাফ দিয়ে দেখালাম, এটা কিন্তু আমরা এক্সেল আর এর গ্রাফ দিয়েও দেখাতে পারি। তো সেখানে কিভাবে দেখাবো, সেখানেও একই রকম জিনিস, সেখানে কিন্তু আমরা এইভাবে এক্সেল আর এরকম গ্রাফ দিয়েও জিনিসটাকে বলতে পারি। তো মোটামুটি এই কিছু কটা কোশ্চেন আসতে পারে এখান থেকে, মেনলি 4টে কোশ্চেন: ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ফেজ ল্যাগ, এক্সেল আর দশা চিত্র, ফেজার ডায়াগ্রাম। মোটামুটি এই ধরনের কোশ্চেন এখান থেকে আসে, আর খুব একটা কিছু আসার নেই। তো আজকে এই অবধি বলি ক্লাস শেষ করলাম পিওর ইন্ডাকটিভ সার্কিট বলে। আমরা পরের দিন নিয়ে আসবো পিওর ক্যাপাসিটিভ সার্কিট, এলসিআর সার্কিট, এলসিআর এর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, এলসি অসিলেটর, ট্রান্সফর্মার। এই কয়েকটা জিনিস বাকি রয়ে গেল আমাদের এসির মধ্যে, সেগুলো নিয়ে পরের একটা ক্লাস হবে। আজকের মতো এটুকুই।